গল্পের শুরুটা হয় গালাটান নামের এক সাদামাটা ছেলেকে দিয়ে। গালাটান একটি ধনী ব্যবসায়ীর অধীনে শিক্ষানবিশ দেহরক্ষীর কাজ করত। তবে সত্যি বলতে তাকে কোনো দিক থেকেই একজন পেশাদার দেহরক্ষী বলে মনে হতো না। না তার শরীর ছিল বলিষ্ঠ, না ছিল পর্যাপ্ত উচ্চতা। সে মাত্র ১৫০ সেন্টিমিটারের একটি ছোটখাটো ছেলে ছিল, কিন্তু ভাগ্য তার সাথে একটু হলেও সুপ্রসন্ন ছিল। তার এক বন্ধু ছিল শিয়ায়ো, যে ওই ব্যবসায়ীর নিরাপত্তা বিভাগের প্রধান। শিয়ায়ো এই গালাটানকে তার বসের কাছে সুপারিশ করে যেন তাকে কাজে রাখা হয়, এবং ব্যাস কোনো রকম বেশি ভাবনা চিন্তা ছাড়াই সে চাকরিটা পেয়ে গেল। যদিও তার কাজের অভিজ্ঞতা ছিল শূন্য, তবুও শিয়ায়োর বস তার উপর ভরসা করে তাকে কাজে রাখল। গালাটান প্রায়শই ভুল করত, ছোটখাটো নির্বুদ্ধিতাও ঘটত প্রায়, কিন্তু তবুও তার বস তার উপর বিন্দুমাত্র রাগ করত না। হয়তো তার সরলতা কিংবা কঠোর পরিশ্রম বসের মন ছুঁয়ে গিয়েছিল। একদিন যখন গালাটান এবং শিয়ায়ো বসের শোবার ঘরের বাইরে ডিউটিতে দাঁড়িয়েছিল, তখনই সেখানে ৩ সুন্দরী যুবতী এলো। তাদের জানানো হলো যে তারা নাকি ম্যাসাজ থেরাপিস্ট, এবং বসের মেসেজ করার জন্যই তাদের ডাকা হয়েছে। শিয়ায়ো, যার মন সব সময় রঙিন স্বপ্নে বিভর থাকত, সে সুযোগ পেয়ে মহিলাদের ঘরে ঢোকার আগেই তাদের পরিদর্শন করতে শুরু করল। অন্যদিকে গালাটান ছিল একদম সহজ সরল ছেলে। তার হৃদয় শুধু তার বাগদত্তা নানার জন্য স্পন্দিত হতো। সে কোনো প্রকার প্রলোভনে পড়ার পাত্র ছিল না। তার ভালোবাসা এতটাই খাঁটি ছিল যে সে ডিউটির মাঝেও নানার ফোন কল ধরে ফেলত। কিন্তু আফসোস, সেই ফোন কলই তার পুরো জীবন বদলে দিল। ঘরের ভেতরে যখন বস আরাম করছিলেন, তখনই সেই ৩ যুবতী তাদের আসল চেহারা দেখালো। তারা ম্যাসাজ থেরাপিস্ট ছিল না, ছিল ভয়ানক ঘাতক। তাদের উদ্দেশ্য ছিল বসের কাজ শেষ করা। হঠাৎই চিৎকারের শব্দ শোনা গেল, এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে গালাটান আর শিয়ায়ও দৌড়ে ভেতরে পৌঁছালো। ভেতরে ঢুকেই গালাটান তার ছোটখাটো চেহারা সত্ত্বেও সেই 2 আক্রমণকারীর গলা চেপে ধরে তাদের কাজ শেষ করে দিল। সেই মুহূর্তে বসকে বাঁচানোর তাগিদে গালাটান নানার কথার উত্তর দিতে পারল না। তখন রাগে ক্ষোভে নানা ফোন রেখেই তার সাথে বাগদান ভেঙে দিল। দেখলেন তো, আপনি যত গুরুত্বপূর্ণ কাজ নিয়েই ব্যস্ত থাকুন না কেন, আপনার প্রিয়ার বার্তার উত্তর দিতে ভুলবেন না যেন। যাই হোক, তৃতীয় আক্রমণকারী গালাটানকে এড়িয়ে পালাতে সক্ষম হলো। তবে পালানোর আগে সে কাঁচ দিয়ে শিয়ায়োর গলার আঘাত করে বসল। কিন্তু এই ছোটখাটো লড়াই ছিল এক বিশাল ঝড়ের পূর্বাভাস। অন্যদিকে নানা আরেক বিপদের মুখে পড়তে যাচ্ছিল। একটি গ্যাং তাকে অপহরণের পরিকল্পনা করে তার দিকে আসছিল, কিন্তু এদিকে গালাটান সেই গ্যাংয়ের লোকজনের হাত থেকে তার বসকে বাঁচানোর জন্য লড়ছিল। তার কাছে নানার সাথে কথা বলার মতো এতটুকু সময় ছিল না। তবে একটা বিষয় স্পষ্ট ছিল, সে ১৫০ সেন্টিমিটারের ছেলে হলেও সে তার দক্ষতা দিয়ে সবার দাঁত ভেঙে দিয়েছিল। এরপর গালাটান তার বসকে নিরাপদে পার্কিং লট পর্যন্ত নিয়ে গেল। সেখানে তারা দুজন পালানোর পরিকল্পনা করছিল। ঠিক সেই সময় গালাটান এক দুঃসংবাদ শুনতে পেল। সেই নতুন পরিকল্পনা করল। সে একজন ভিক্ষুকের কাছে গেল এবং কিছু টাকার বিনিময়ে তার কাপড় কিনে নিল। এরপর সে নিজেকে ভিক্ষুকের বেশে লুকিয়ে নিল এবং রাস্তার ধারে শুয়ে ঘুমের ভান করল। কিন্তু অপ্রত্যাশিতভাবে ঘুমানোর সময় কিছু লোক গালাটানকে মাদক শুকিয়ে অপহরণ করে নিল। তার যখন চোখ খুলল, সে দেখল যে সে একটি সেলের মধ্যে বন্দী এবং তার হাত বাঁধা। সেলে যাওয়ার পর জানা গেল গালাটানকে সেই একই মানব পাচারকারীর আস্তানায় আনা হয়েছে যেখানে নানাও আছে। আর সত্যি বলতে এই সবই ছিল গালাটানের পরিকল্পনার অংশ। সে ইচ্ছাকৃতভাবে নিজেকে ভিক্ষুক সেজে লুকিয়েছিল যাতে সে অপহরত হয় এবং তাকে ধরে এই একই জায়গায় নিয়ে আসা হয়। গালাটানের সেখানে পৌঁছানো প্রমাণ করে যে সে মানুষের ধারণার চেয়েও অনেক বেশি চতুর। তার লুকিয়ে থাকার দক্ষতা ব্যবহার করে গালাটান সেই সেল থেকে পালিয়ে বেরোলো এবং বিল্ডিংয়ে কি চলছে তা খুঁজে বের করতে লাগলো। অল্প সময়ের মধ্যেই সে এক ভয়ানক দৃশ্য দেখল। অনেক মেয়েকে বন্দি করে ইঁদুরে ভরা সুইমিং পুলের সাথে বেঁধে রাখা হয়েছে। যা দেখে সে ক্রোধ ও ঘৃণায় ভরে উঠল, কারণ এই অপারেশনের দায়িত্বে থাকা মানুষগুলোর নিষ্ঠুরতা সে বুঝতে পারছিল না। বিল্ডিংটি তল্লাশি করতে করতে যখন সে এগিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ একজন গার্ড গালাটানকে দেখে ফেলল, কিন্তু সে কোনোভাবে তাকে কাবু করে পাশের একটি ঘরে ঢুকে পড়ল। তবে সে জানত না যে সেই ঘরটি ছিল লিয়া। গালাটানকে নিজের ঘরে দেখে লিয়া তাকে প্রলুব্ধ করার চেষ্টা করল, এই ভেবে যে সে তার সাথে খেলতে পারে। কিন্তু গালাটান একজন সিগমা পুরুষ হওয়ায় সে শুধু তার ভালোবাসার নারীর প্রতিই বিশ্বস্ত থাকল এবং তার ভুল উদ্দেশ্যে পা দিল না, বরং সে তাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করল। অনেক লড়াইয়ের পর লিয়া তার দিকে বন্দুক তাক করে তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করল, আর শেষমেশ গালাটানকে থামতে হলো। এবার আরও একবার গালাটানকে ধরে গুইইউয়ের সামনে আনা হলো।
প্রথমে তো গুইইউ তাকে মেরে ফেলার কথা ভাবল, কিন্তু সে দ্রুত মারার বদলে গালাটানকে ধীরে ধীরে এবং কষ্টদায়ক উপায়ে মারতে পছন্দ করল। তাই সে তাকে নির্যাতনের জন্য পাঠিয়ে দিল যতক্ষণ না তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। গালাটানকে যখন সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই গুইইউ হঠাৎ জানালো যে এই পুরো জায়গাটা পুলিশ ঘিরে ফেলেছে। আর এই কথা সত্যি ছিল, কারণ অল্প কিছুক্ষণ পরেই বিশেষ বাহিনী সেখানে হানা দিল। সেই সময় যখন লিয়া পালানোর চেষ্টা করছিল, তখনই চৌফের কাছ থেকে এক চমকে দেওয়া খবর এলো। সে এটা জেনে অবাক হলো যে গুইইউ আসলে একজন আন্ডারকভার পুলিশ অফিসার, যাকে গোপনে তাদের আস্থানার খোঁজ করার জন্য পাঠানো হয়েছিল। গুইইউ এর আসল পরিচয় প্রকাশ হওয়ার সাথে সাথেই সে তার লোকদের তাকে শেষ করার আদেশ দিল, কিন্তু গুইইউ সহজে তাদের কাবু করে দিল। তখন বাধ্য হয়ে লিয়া সিদ্ধান্ত নিল যে সে নিজেই তাকে মারবে। সে যখনই তাকে গুলি করতে যাচ্ছিল, ঠিক তখনই গালাটান হঠাৎ মাঝে এসে লিয়াকে গুলি করতে বাধা দিল এবং গুইইউকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করল। এই মাঝখানে লিয়া যে কোনো পরিস্থিতিতে গুইইউকে মারতে চেয়েছিল, সে নিজেই গালাটানের হাতে মারা পড়ল। যদিও গালাটান এবার জেনে গিয়েছিল যে গুইইউ একজন পুলিশ অফিসার, তবুও সে তাকে যেতে দিল না, কারণ তার এখনও নানাকে খুঁজে পেতে গুইইউয়ের সাহায্যের প্রয়োজন ছিল। অবশেষে তারা দুজন একমত হলো যে তারা একসাথে নানাকে বাঁচাবে। এরপর গুইইউ গালাটানকে তার বাড়িতে নিয়ে এলো। সেখানে সে তাকে বলল যে কিভাবে সে প্রথমে অপরাধী সিন্ডিকেটে ঢুকেছিল যাতে চৌফের বিশ্বাস জিততে পারে। গুইইউয়ের কথায় গালাটান জানতে পারল যে পুলিশ চৌফের মানব পাচার নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত করছে এবং অনেক অফিসার এই মামলা সমাধান করার সময় তাদের জীবনও হারিয়েছে। তাই গুইইউয়ের পরিচয় তার সুরক্ষার জন্য গোপন রাখা হয়েছিল। কিছুক্ষণ পর ইয়ে টিভিতে গুইইউয়ের বাড়িতে চলে এলো। জানা গেল যে সে চুপিসারে তাদের পিছু করছিল এবং তাদের পুরো কথোপকথনও শুনে নিয়েছে। সে কোনো দ্বিধা ছাড়াই তাদের সাথে মিলে সিন্ডিকেটকে শেষ করার ইচ্ছা প্রকাশ করল। একই সাথে সে বলল, আমার সহকর্মীদের চেয়ে তোমাদের ওপর আমার বেশি বিশ্বাস। কিন্তু তারা দুজন তাকে তাদের সাথে নিতে মানা করে দিল, কারণ সে বেশ বাজে বক্ত। এবং এই কথা বলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। সেখান থেকে তারা দুজন একটি বিফের কারখানায় গেল। সেখানে পৌঁছানোর পর তাদের সাথে কিং কং নামের এক লোকের দেখা হলো। সেখানে পৌঁছে তারা দুজন তার কাছ থেকে চৌফে সম্পর্কে জানার চেষ্টা করল, কিন্তু তার আগে কিং কং তার লোকদের সাথে লড়তে বলল। আর যখন লড়াইয়ের কথা এলো, তারা দুজন তাদের সহজেই হারিয়েও দিল। এরপর শেষমেশ তাদের কিং কংয়ের মুখোমুখি হতে হলো। প্রথম দিকে কিং কং একটা পাহাড়ের মতো মনে হলেও তারা দুজন মানজির শক্তি প্রয়োগ করে সেই পাহাড়কে মাঝখান থেকে কেটে দিল এবং তাকে হারিয়ে দিল। এরপর তাকে একটা টেবিলের সাথে বেঁধে দেওয়া হলো, যাতে তার কাছ থেকে চৌফে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা যায়। জিজ্ঞাসাবাদের সময় কিং কং তাদের বলল যে সে তার বস চৌফে সম্পর্কে কিছুই জানে না, কারণ চৌফে কাউকে সহজে বিশ্বাস করে না এবং তার লোকদের সাথে তখনই দেখা করে যখন তার দরকার হয়। এই মাঝখানে গালাটান সেখানে বাঁধা বাকি লোকদের মুক্ত করল, কিন্তু আফসোস নানা সেখানেও ছিল না। তখন কিং কং জানালো যে চৌফের আরেক লোক পিটাও কিছু লোককে তুলে নিয়েছে, যাতে তাদের ওপর বিপজ্জনক ওষুধের পরীক্ষা করা যায়। এই কথা শুনে গালাটান এবং গুইইউ পিটাওর আস্তানায় পৌঁছালো। সেখানে পৌঁছানোর পর অদ্ভুত ব্যাপার ছিল এই যে পিটাও তাদের খুব স্নেহভরে স্বাগত জানালো এবং তার ওষুধ তৈরির কারখানাও দেখালো, যেন সে এক পাগলা বিজ্ঞানী যে তার তৈরি জিনিসগুলোকে অলৌকিক মনে করে। ঠিক তখনই গালাটান দেখল যে একটি ঘরে অনেকে অজ্ঞান হয়ে পড়ে আছে, যা দেখে সে ভয় পেয়ে গেল, কারণ তার নানার জন্য চিন্তা হচ্ছিল। তবে ভালো কথা এই যে নানা সেখানেও ছিল না। তখন কিং কং জানালো যে চৌফের আরেক লোক পিটাও কিছু লোককে তুলে নিয়েছে, যাতে তাদের উপর বিপজ্জনক ওষুধের পরীক্ষা করা যায়। তারা দুজন যখন সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিল, পিটাও তখনই তাদের ঘরে বন্ধ করে দিল এবং এক গ্যাস ছেড়ে দিল, যাতে তারা অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর তারা দেখল যে তারা নিজেদের একটি ঘরে বাধা অবস্থায় পেয়েছে, কারণ পিটাও তাদের পরের পরীক্ষামূলক প্রাণী বানাতে চেয়েছিল। কিন্তু তখনই ইয়ে সঠিক সময় এসে তাদের দুজনকে বাঁচিয়ে দিল। অন্যদিকে চৌফের আরেক সঙ্গী সোরেন তার সঙ্গীদের তীরন্দাজির প্রশিক্ষণ দিচ্ছিল এবং তাদের লক্ষ্য ছিল জীবিত মানুষ। তখনই তার এক মেয়ে দেখল যে গালাটান, গুইইউ এবং ইয়ে তাদের দিকেই আসছে। তখন সে দ্রুতই সোরেনকে খবর দিল। খবর পাওয়ার সাথে সাথেই সোরেন তার সঙ্গীদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিল।
তার ইশারায় চারপাশ থেকে তীরের বৃষ্টি শুরু হলো। এমন পরিস্থিতিতে গুইইউকে দ্রুত অ্যাকশনে আসতে হলো এবং সে একটার পর একটা শত্রুকে মেরে ফেলল। অন্যদিকে ইয়ে এবং সোরেনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হলো। দুজনেই খুব দক্ষ যোদ্ধা ছিল এবং একে অপরকে হারানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু লড়াইয়ের সময় ইয়ের বন্দুকের গুলি শেষ হয়ে গেল এবং এবার তাকে হাত দিয়ে লড়তে হলো। আর ভালো কথা এই যে এই ব্যাপারটা তার জন্য সুবিধাজনক প্রমাণিত হলো, কারণ সোরেন হাতের লড়াইয়ে দুর্বল ছিল, আর এই সুযোগ নিয়ে ইয়ে তাকে হারিয়ে অজ্ঞান করে দিল। অন্যদিকে গালাটান সোরেনের দখলে থাকা বাকি সব লোককেও মুক্ত করল। পরে যখন গুইইউ এবং ইয়ে সোরেনকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ করল, তখন সে ধীরে ধীরে জানালো যে নানাকে পরের দিন কালোবাজারের নিলামে বিক্রি করার প্রস্তুতি চলছে এবং এই সব কিছু চৌফের পরিকল্পনা। সোরেন এই গুরুত্বপূর্ণ তথ্য দিলেও তার পরিণতি আগে থেকেই নির্ধারিত ছিল। শেষমেশ ইয়ে তাকে মেরে দিল। এরপরে একটি বিল্ডিংয়ের ছাদে ইয়ে তার সঙ্গী শিনজার সাথে দেখা করল এবং তাকে বলল যে পরের দিন হতে যাওয়া সেই গোপন নিলামে হামলা করা উচিত। এরপর ইয়ে চলে যাওয়ার পর আরও একজন পুলিশ অফিসার শিনজার কাছে এলো এবং সে তাকে কিছু না বলেই গুলি করে দিল, কারণ সে আসলে চৌফের জন্য কাজ করা একজন গুপ্তচর ছিল। পরের দিন গালাটান, গুইইউ এবং ইয়ে কালোবাজারে নিলামে ধনীদের পোশাক পরে ঢুকে পড়ল এবং পরিকল্পনাটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য তিনজন আলাদা আলাদা পথ নিল। গুইইউ সরাসরি ভিআইপি রুমের দিকে গেল। সেখানে সে দেখল যে চৌফে একটি মূল্যবান জাপানি তলোয়ারের নিলাম করছে, কিন্তু গুইইউ সবচেয়ে বেশি ধাক্কা খেল তখন যখন সে দেখল যে সেখানে পুলিশ চিফ এবং সেই পুলিশ অফিসারটি চৌফের সাথে দাঁড়িয়ে আছে যে আগের রাতে শিনজাকে গুলি করেছিল। তখনই গুইইউ বুঝতে পারল যে চৌফের গ্যাংকে ধরা এত কঠিন ছিল কেন, কারণ পুলিশ ডিপার্টমেন্টের বড় কর্তারাও এতে জড়িত ছিল এবং পুলিশের লোকেরাই মামলা নষ্ট করছিল। তারা যখন কথা বলছিল তখনই চৌফে পুলিশ চিফের বকবকানির ওপর রেগে গেল এবং সেই জাপানি তলোয়ার দিয়েই চিফ এবং লেডি অফিসার দুজনকেই নির্মমভাবে মেরে ফেলল। এরপর সে তার লোকজনকে গুইইউকে মারার আদেশ দিল এবং এক ভয়ানক লড়াই শুরু হলো, যেখানে গুইইউ চৌফের একজন লোকের সাথে টক্কর নিল। এই মাঝখানে ইয়ের সাথে লিয়ার আবার দেখা হলো, যাকে গালাটান আগে মেরে ফেলেছিল, কিন্তু কোনোভাবে সে বেঁচে গিয়েছিল। সেই সময় ইয়ের কথায় লিয়া খুব রেগে গেল এবং পাগলের মতো আক্রমণ করতে লাগলো, কিন্তু ইয়ে নিজেও একজন খুব শক্তিশালী যোদ্ধা ছিল, তাই সে লিয়াকে তার কোমল মুষ্টি দিয়ে উচিত শিক্ষা দিল। অন্যদিকে গালাটান একটি লুকানো ঘরে পৌঁছে গেল, যেখানে খুব জঘন্য নিলাম চলছিল। সেখানে মেয়েদের বলি লাগিয়ে বিক্রি করা হচ্ছিল, যা দেখার পর তার রক্ত গরম হয়ে উঠল, কারণ সেখানে যার নিলাম হচ্ছিল সে ছিল নানা। রাগে সে নানাকে বাঁচানোর উদ্দেশ্যে কোনো কিছু না ভেবে সরাসরি ঘরে হানা দিল, কিন্তু যখন সে বাইরে বেরিয়ে আসতে লাগলো তখন চৌফের লোকেরা তাদের চারপাশ থেকে ঘিরে ধরল। তবুও গালাটান তার ছোটখাটো চেহারা থাকা সত্ত্বেও কামাল দেখালো এবং দেখতে দেখতে সে কয়েক সেকেন্ডের মধ্যে সবাইকে হারিয়ে দিল। বাইরে আসার সাথে সাথেই নানা গালাটানকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল যে সে তার সাথে পালিয়ে যেতে চায়। সে এও বলল যে এখন তার বুঝতে এসেছে যে তার আসল ভালোবাসা গালাটানই, যে নিজের জীবনের পরোয়া না করে তাকে বাঁচালো। কিন্তু গালাটান তার সিদ্ধান্তে অটল ছিল। তার জন্য এটা শুধু ভালোবাসা নয়, এক দায়িত্বও ছিল। তার মনে হচ্ছিল যে নানাকে বাঁচানো তার কর্তব্য, এমনকি জীবন গেলেও। তবে সে এখন সেখান থেকে পালাতে পারত না, কারণ তার বন্ধু গুইইউ এবং ইয়ে এখনও ভেতরে আটকে ছিল। নানা তাকে থামানোর চেষ্টা করল এই ভেবে যে তার কিছু না হয়ে যায়, কিন্তু গালাটান ইতিমধ্যেই তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। তখন সে তাকে বলল যে আপাতত সে তার বন্ধুদের বিপদে ফেলে যেতে পারে না। এরপর গালাটান দৌড়ে আবার গুইইউ এর কাছে গেল। এদিকে গুইইউ লড়তে লড়তে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, কারণ সে অনেকক্ষণ ধরে চৌফের সেই লোকটির সাথে খুব খারাপভাবে লড়ছিল। আর শেষমেশ চৌফেও নিজে লড়াইয়ে যোগ দিল, যার ফলে গুইইউয়ের জন্য পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক সেই সময় ইয়েও সেখানে পৌঁছে গেল এবং গুইইউকে সাহায্য করতে লাগলো। কিন্তু চৌফে এবং তার লোকেরা তাদের দুজনের উপর ভারী পড়ছিল এবং ইয়ের সাহায্য সেই মুহূর্তে খুব বেশি কাজে আসছিল না। ঠিক যখন চৌফে এবং তার লোকেরা গুইইউ এবং ইয়ের ওপর আঘাত করতে যাচ্ছিল, তখনই গালাটান সঠিক সময়ে সেখানে পৌঁছে গেল। প্রথম দিকে গালাটানের চৌফের লোকটির সাথে লড়তে একটু সমস্যা হলো, কারণ তার কাছে কোনো অস্ত্র ছিল না এবং সামনের জনের হাতে তলোয়ার ছিল।
কিন্তু তখনই চৌফের লোকটির ভুলের কারণে একটি কাঁচের বাক্স ভেঙে গেল, যেখানে একটি তলোয়ার রাখা ছিল। আর গালাটান সময় নষ্ট না করে সেই তলোয়ারটি তুলে নিল এবং চৌফের লোকটির সাথে লড়াই শুরু করে দিল। লড়তে লড়তে দুজনের তলোয়ারই পড়ে গেল। এরপর চৌফে যেই তার লোকটির দিকে তলোয়ারটি ছুঁড়ে মারল, তখনই গালাটান সেটা ধরে ফেলল এবং সরাসরি তার পেটে ঢুকিয়ে দিল। আর আপাতত এখন চৌফে একা হয়ে গিয়েছিল। তখন চৌফে গালাটানকে মেয়েদের এবং তার সিন্ডিকেটে উচ্চ পদের লোভ দেখালো, কিন্তু গালাটান এই কথায় বিন্দুমাত্র টলল না এবং চৌফের কথা শুনে গালাটানের রাগ আরও বেড়ে গেল। এরপর সে চৌফেকে একেবারেই রেহাই দিল না এবং তাকে খুব খারাপভাবে মারল। কিন্তু এরই মধ্যে চৌফের আরও লোক অস্ত্র নিয়ে সেখানে এসে গেল এবং তাদের ওপর অন্ধের মতো গুলি চালাতে শুরু করল এবং একটি গুলি গালাটানেরও লাগলো। তখন চৌফে হাসতে লাগলো, কারণ তার মনে হচ্ছিল যে তার জয় নিশ্চিত। কিন্তু তখনই পুলিশের একটি দল সেখানে পৌঁছে গেল এবং তারা চৌফে ও তার লোকেদের ওপর বেপরোয়াভাবে গুলি চালালো। সবচেয়ে বড় অবাক করার বিষয় ছিল এই যে সেই টিমের প্রধান আর কেউ নয়, বরং শিনজা ছিল, যে বেঁচে গিয়েছিল, কারণ সে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল এবং তার শুধু হাতেই গুলি লেগেছিল। আপাতত চৌফে তার শেষ মুহূর্ত পর্যন্ত অহংকারে রইল এবং হার মানতে রাজি ছিল না। তখন শিনজা তাকে এক গুলিতেই খতম করে দিল। পরের দিন পুলিশ স্টেশনে গুইইউ এবং ইয়ে গালাটানকে পুলিশে যোগ দেওয়ার প্রস্তাব দিল, কিন্তু গালাটান যোগ দিতে মানা করে দিল এবং বলল যে এখন তাকে নানাকে খুঁজতে হবে, যাতে সে তাকে বিয়ে করতে পারে। তো বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই যে যদি আপনার উচ্চতা মাত্র 150 সেন্টিমিটারও হয়, তবুও আপনি দেহলক্ষ্মী হতে পারেন, কারণ আপনার ছোট উচ্চতার কারণে খারাপ লোকেরা আপনাকে আসতে দেখতে পাবে না। যাই হোক, এই সাথেই এই গল্পটি এখানেই শেষ হলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।